ভূমিকম্পে গাজীপুর টঙ্গী বিসিক এলাকায় দুটি পোশাক কারখানায় শতাধিক শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিনশেড ঘরের দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও একজন। সাভারের শিল্প অঞ্চল থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব। আমরা শুরুতেই সাভারের শিল্প অঞ্চলে আমরা যেতে চাই, সেখানে আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে ভূমিকম্পের কারণে সাভারে কোনো ভবন ধসের খবর হয়েছে কিনা, সেই পাশাপাশি কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? সকাল 10টা 38 দিকে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সারা দেশে, সেটি কিন্তু ঢাকার আশপাশের সাভার যে শিল্পাঞ্চল সেখানে অনুভূত হয়েছে। 5.5 মাত্রার যে ভূমিকম্প, সেটি মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার অনুযায়ী। আবার আরেকটি সংস্থা বলছে 5.7 মাত্রার কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। সেই ভূমিকম্পের প্রভাব কিন্তু গোটা সাভার এবং শিল্পাঞ্চল আশুলিয়ায় পড়েছে। আমরা দেখেছি ছুটির দিন হয় কিন্তু গার্মেন্টসের যেসব শ্রমিক রয়েছে এবং স্থানীয় যারা জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু বাসায় ছিলেন এবং ঘরের আসবাবপত্র এবং হঠাৎ কিন্তু কম্পন অনুভূত হয়। একটা আতঙ্কের মধ্য দিয়ে কিন্তু কয়েক সেকেন্ড সময় যে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের সাধারণ জনগোষ্ঠী কাটিয়েছে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে এই ভূমিকম্পের অনুভূত হওয়ার পর বাসা থেকে নামতে গিয়ে তড়িঘড়ি করে অনেকে পায়ে ছোটখাটো ব্যথা পেয়েছেন। এছাড়া কিন্তু শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার কোথাও তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আমরা শিল্পাঞ্চল সাভারের ফায়ার স্টেশন এবং ইপিজেড ফায়ার স্টেশন, ধামরাই ফায়ার স্টেশনের খবর নিয়েছি, তারাও কোথাও কোনো দুর্ঘটনা কিংবা বড় ধরনের ক্ষতির কোনো সন্ধান পায়নি। তবে একটা আতঙ্ক কিন্তু 10টা 38 থেকে শুরু করে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু একটা আতঙ্কের মধ্য দিয়ে স্থানীয় জনগোষ্ঠীকে কাটাতে হয়েছে। পাশাপাশি সাভারে কিন্তু বেশ কয়েকটি মেগা প্রকল্পের নির্মাণ কাজও চলছে। সেটির মধ্যে রয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস, একটি বড় প্রকল্প। সেখানে কোনো ক্ষতি হয়েছে কিনা তাদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছি। তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে ভূকম্পন অনুভূত হয়েছে, কিন্তু ভূকম্পনের ফলে কিন্তু তেমন কোনো ক্ষতি সাধিত হয়নি। তবে একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে, বিশেষ করে স্থানীয় গার্মেন্টস শ্রমিক যারা রয়েছেন এবং সাধারণ জনগোষ্ঠী, তারা আজকে ঘরে থাকার কারণে কিছুটা বেশি আতঙ্কের মধ্যেই তাদেরকে সময় কাটাতে হয়েছে। অনেকে যেমন শুরুতে বলছিলাম যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তারা কিছুটা ব্যথা পেয়েছেন কেউ, এবং ব্যথা পেয়েছেন। এছাড়া আসলে তেমন কোনো ক্ষতির কিন্তু খবর পাওয়া যায়নি। আমরা খবর নিয়েছিলাম যে শিল্পাঞ্চলের যে মালিক রয়েছে বিভিন্ন ফ্যাক্টরি, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারাও জানিয়েছেন যে এ পর্যন্ত আসলে তাদের যে কলকারখানা রয়েছে সেগুলোতে ফাটল কিংবা অন্য সেগুলোতে ফাটল রয়েছে, সে ফাটলের এ পর্যন্ত কোনো খোঁজ খবর তারা পায়নি। সব মিলিয়ে আসলে একটা আতঙ্ক কিন্তু, যেমনটি বলছিলাম, 10টা 38 থেকে কয়েক সেকেন্ডের জন্য একটি আতঙ্ক বিরাজ করছিল। এছাড়া তেমন কোনো ক্ষতির খবর কিন্তু পাওয়া যায়নি। এই ছিল শিল্পাঞ্চল সাভার আশুলিয়া থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। এবার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে জানতে যুক্ত হচ্ছি নারায়ণগঞ্জে, সেখানে আছে সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, জানাবেন যে নারায়ণগঞ্জে ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির কি পরিমাণ বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? পার্সোনাল জি, আজকে সকালের যে ভূমিকম্প হয়ে গেছে সেতে নারায়ণগঞ্জের বেশ কয়েকটি জায়গায় আমরা কিন্তু বিল্ডিংয়ের ফাটল এবং কিছু কিছু জায়গায় যে বিল্ডিং হেলে পড়েছে এরকম কিছু তথ্য আমরা স্থানীয়দের কাছ থেকে পেয়েছি। তবে প্রশাসনিকভাবে এবং ফায়ার সার্ভিস থেকে কিন্তু আমাদেরকে সেই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। তো আমি এমনই একটি জায়গায় এখন এসেছি যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হিরাজিল নামক একটি জায়গায়। সেখানে এসে আমরা কিন্তু একটি বাড়ির যে নিচতলায় যে দেয়ালে যে ফাটল আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু স্থানীয়রা সকাল থেকেই ভিড় করে আছে এবং আমরা বাড়ির যে একজন বাসিন্দা আছে তার সাথে আমরা কথা বলেছি এবং তিনিও আমাদেরকে তেমনটি জানিয়েছে যে এই ফাটলটি আজকে ভূমিকম্প হওয়ার পরেই কিন্তু দেখা দিয়েছে এবং এই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ এবং উৎকণ্ঠাও দেখা দিয়েছে। শুধু যে এই বিল্ডিংটি সেটিও নয়, স্থানীয়রা বলছে আশেপাশের আরও বেশ কিছু বিল্ডিংয়ে এরকম কিছু ফাটলও দেখা দিয়েছে। তবে আমরা এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এবং প্রশাসনের কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে এসে দেখতে পাইনি এবং তাদের
কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো বক্তব্য পাইনি, যার কারণে আমরা তাদের বরাত দিয়ে আসলে কোনো কিছু বলতে পারছি না। যেটা হচ্ছে যে স্থানীয়রা আমাদেরকে জানাচ্ছে যে ভূমিকম্প হয়ে যাওয়ার পরে তারা স্থানীয়ভাবে বেশ কিছু জায়গায় তারা বিল্ডিং আসলে ফাটল দেখতে পেয়েছে। আমি যেমনটি দেখাতে চাচ্ছি যে এই যে ঠিক যেই বিল্ডিংটির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই বিল্ডিংয়ের সামনে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি ফাটল দেখা যাচ্ছে, এবং এখানে এইরকম এই বিল্ডিংটির মতো আরও বেশ কিছু আশেপাশের আরও গলির কিছু বিল্ডিংয়েও কিন্তু এরকম ফাটল আছে বলে স্থানীয়রা আমাদেরকে বলছেন। তো এছাড়াও আমরা আরও যেটি জানতে পেরেছি যে নারায়ণগঞ্জ এই সিদ্ধিরগঞ্জের আরেকটি এলাকা রয়েছে, হাউজিং নামে আরেকটি এলাকা, সেই এলাকায় কিন্তু ফাটলের কথা পাশাপাশি আপনার বিল্ডিং হেলে পড়েছে এরকম কিছু বলছেন স্থানীয়রা। তা আমরা আসলে যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে স্থানীয়রাই আমাদেরকে এখন পর্যন্ত বিষয়গুলো জানিয়েছে ফাটল এবং এই যে হেলে পড়ার বিষয়ে। তবে ফায়ার সার্ভিস থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, পুলিশ বা আইন শৃঙ্খলা কোনো বাহিনীকে আমরা এখন পর্যন্ত ঘটনাস্থলে পাইনি। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। ভবন হেলে পড়েছে, এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে ভবন হেলে পড়ার ফলে কোনো শিক্ষার্থী বা কেউ হতাহতের ঘটনা ঘটেছে কিনা? সানি, সারা দেশের মতো রাজশাহীতেও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের কিন্তু একটি প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হলে কিন্তু পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের পশ্চিম যে ব্লকটি আছে সেটির একাংশ কিন্তু হেলে পড়েছে, যার কারণে শিক্ষার্থীরা ঝুঁকিপূর্ণ মনে করে এই ভবন থেকে কিন্তু নিচে নেমে এসেছে। এবং সেই সময়ে যে সময় মূলত ভূমিকম্পটি অনুভূত হয় 10:39 তখন থেকেই এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে তৃতীয় তলা থেকে কিন্তু নিচে নামতে শুরু করে এবং অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু নিচে নামেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং শিক্ষার্থীদের দাবির মুখে তারা কিন্তু এই ভবনটি পরিদর্শন করে এবং ভবন পরিদর্শন করার পর তারা জানান যে বিশ্ববিদ্যালয়ের এই ভবনটি যেহেতু দীর্ঘ 62 দিন ধরে এখনো দাঁড়িয়ে আছে, যার কারণে এই ভবনের বিভিন্ন অংশ কিন্তু ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং আজকের যে ভূমিকম্প সেটি কিন্তু মাত্রা অনেকটাই বেশি থাকার কারণে শিক্ষার্থীরা মনে করছেন যে পরবর্তী সময়ে এই ভবনে থাকাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ। যার কারণে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি করছেন যত দ্রুত সম্ভব তাদেরকে এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়। এবং পাশে আরেকটি ভবন যেটি ইতিমধ্যে তৈরি হয়েছে, সেখানে তারা বলছেন যে যেহেতু এই ভবনে এখন পর্যন্ত কাউকে অ্যালটমেন্ট দেওয়া হয়নি, যাতে শেরে বাংলা হলের আবাসিক সকল শিক্ষার্থীকে এই ভবনটিতে স্থানান্তর করা হয়, এটি কিন্তু তারা প্রশাসনের কাছে দাবি করছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় তারা কিন্তু ভবনটি কিছুক্ষণ আগে পরিদর্শন করেছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আজকে জুমার নামাজের পরপরই তারা বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ইঞ্জিনিয়ারে যারা আছেন তাদের নিয়ে বসে একটি সমাধানের চেষ্টা করবে এবং সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের এই হলে শিক্ষার্থীদের আদৌ রাখবে কিনা বা তাদেরকে এই রুমগুলো থেকে পরবর্তীতে নতুন যে হলটি হচ্ছে সেখানে স্থানান্তরিত করবে কিনা সে বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্ত আসবে। তারা বারবারই বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেহেতু পড়াশোনার সুবাদে এখানে আসছেন এবং তাদের নিরাপদ বাসস্থান এবং স্বাস্থ্য এবং খাদ্য ঠিকঠাকভাবে দেখার দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ঝুঁকিপূর্ণ অবস্থায় এই ভবনে না থাকে সেদিক দিয়ে তাদের বিবেচনা আছে এবং তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের একটি নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তিনিও এসেছিলেন, তিনিও শিক্ষার্থীদের সাথে কথা বললেন। তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব প্রশাসনের সঙ্গে বসে আমরা একটি যৌক্তিক সিদ্ধান্ত নিব যাতে ভূমিকম্প সহ অন্যান্য যেসব দুর্যোগ আছে সেখানে শিক্ষার্থীরা এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতে আর বসবাস করতে না হয়, তারা একটি নিরাপদ স্থানে যাতে বসবাস করতে পারে এমনটাই কিন্তু দাবি করছেন। এখানে যারা আবাসিক শিক্ষার্থী আছেন তারা বলছেন যে বিশেষ করে তৃতীয় তলায় যারা ছিলেন তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু পরবর্তীতে নেমে আসে। সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূমিকম্প পরবর্তী এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সেই বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান। এবার গাজীপুর সেখানে আছেন সহকর্মী ইফতেখার আহমেদ। ইফতেখার, জানাবেন যে ভূমিকম্পের কারণে গাজীপুরে কোনো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা?
সানি, আসলে ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে গাজীপুরবাসী। কারণ আজকে সকালে যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের পর কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে যেহেতু গাজীপুর একটি শিল্পনগরী এবং এই শিল্প এলাকায় অসংখ্য শিল্প কলকারখানা রয়েছে, যে কারণে এইসব শিল্প কারখানায় যে সকল শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে কিন্তু বেশ পদদলিত হয়েছেন, অনেকে প্যানিক ডিসঅর্ডার হয়েছেন। এবং যে কারণে আমরা দেখেছি যে গাজীপুরের বিশেষ করে টঙ্গী বিসিক এলাকার দুটি শিল্প কারখানা, একটি হচ্ছে ফ্যাশন পালস আর একটি হচ্ছে পিনাকি অ্যাপারেলস, এই দুটি কারখানার প্রায় শতাধিক শ্রমিক কিন্তু অসুস্থ হয়ে এবং আহত হয়ে তারা টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এবং আমরা দেখেছি যে শ্রমিকদেরকে নিয়ে যখন আসছিলেন একে একে শ্রমিকদেরকে তাদের সহকর্মীরা কিন্তু রিক্সা, কেউ ভ্যানে, কেউ কোলে করে নিয়ে কিন্তু তারা কিন্তু এই হাসপাতালে এসেছেন। এবং হাসপাতালে আমরা দেখেছিলাম যে এক ধরনের আতঙ্কিত যে একটা পরিবেশ, সেই পরিবেশটা আমরা দেখতে পেয়েছি এবং শ্রমিকদের মাঝে এক ধরনের উৎকণ্ঠা ছিল। এবং পাশাপাশি আমরা বিসিক এলাকার বিভিন্ন কলকারখানাগুলোর সামনে আমরা ঘুরে এসেছি, সেখানেও দেখেছি শ্রমিকদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা বেশ কিছু কারখানার দেখেছি যে সেখানে ফাটল ধরার মতো আমরা তথ্য পেয়েছি। পাশাপাশি গাজীপুরের দুটি আবাসিক ভবন, টঙ্গীর দুটি আবাসিক ভবন কিন্তু হেলে পড়ার সংবাদ আমাদের কাছে রয়েছে। তো এই অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে অধিকাংশ যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন তাদেরকে কিন্তু এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে এখানে টঙ্গীর যে শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে 10 জনকে ভর্তি করা হয়েছে এবং বাকি যারা রয়েছেন অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। এবং যাদের অবস্থা গুরুতর তাদেরকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য আশপাশে যে সকল প্রাইভেট হাসপাতাল রয়েছে, পাশাপাশি রাজধানীর বিভিন্ন হাসপাতালও কিন্তু প্রেরণ করা হয়েছে। আমরা বেশ কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে সকাল 10টার যেহেতু পরে এই ভূমিকম্পটি হয় এবং যে কারণে তখন কিন্তু সবাই কিন্তু কাজে ব্যস্ত ছিলেন এবং এই যে যখন কাজে ব্যস্ত থাকা অবস্থায় হঠাৎ করে যে ভূমিকম্পনের কারণে তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন এবং একে শ্রমিকরা কিন্তু হুড়োহুড়ি করে নামতে যান। এবং যেহেতু কারখানার গেট বন্ধ ছিল, ফ্যাশন পালস কারখানার একজন শ্রমিক বলছিলেন কারখানার মূল ফটকটি বন্ধ ছিল, যে কারণে শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে সেখানে যখন এক জায়গায় যখন এসে উপস্থিত হন সেখানে কিন্তু এক ধরনের চাপে পড়ে কিন্তু তারা কিন্তু পদদলিত হন। এর পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন বাসাবাড়িতেও কিন্তু শিশু সহ বৃদ্ধ সহ অনেকে কিন্তু হুড়োহুড়ি করে নেমে এসেছেন এবং আতঙ্কিত একটি পরিবেশ কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় যে একটি ভয়ানক একটি ভয়াবহতার মুখোমুখি হয়েছে কিন্তু গাজীপুরবাসী। তো এই ছিল আমার কাছে ভূমিকম্পের সবশেষ তথ্য গাজীপুর থেকে। সবশেষ খবর জানাতে রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।